বিচারপতি গাঙ্গুলি, অনেকের প্রশ্ন এই মুহূর্তে যে হোয়াটস নেক্সট। আপনি অলরেডি সব কিছু ব্যাখ্যা করেছেন হয়তো প্রেস কনফারেন্সে, কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করছি অনেকগুলো সম্ভাবনা, মানে এটা নিয়ে মাফ করবেন আমাকে, কিন্তু এটা নিয়ে যেন বেট লড়া চলছে যে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে দাঁড়ালে কোন সিটে দাঁড়াবেন। আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন, আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? জাস্টিস গাঙ্গুলি, এই যে বারবার এই ন্যারেটিভটাকে আমি আবারও কেন বলছি, কারণ অনেকে আছেন যারা হাইকোর্টেও হয়তো যাননি, অনেকে লোয়ার কোর্টেও হয়তো জজ সাহেবের সামনে পৌঁছাতে পারেন না, এরকম মানুষও তো বাংলাতে আছে। এই মানুষগুলোকে যদি বুঝিয়ে দেওয়া হয়, দেখো এই ভদ্রলোক যে বিজেপিতে দাঁড়িয়েছে, যে ভদ্রলোক বিজেপিতে এসেছে, সেই ভদ্রলোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ফাঁসানোর জন্য এটা করেছিল। এইটাকে কি করে কমব্যাট করবে দল? এটাকে কি করে কমব্যাট করবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন সংসদীয় রাজনীতিতে? মামলার যে তথ্য, সেগুলো তো পাবলিক রেকর্ড। সেগুলো থেকে তো জানা যাবে যে আমার রায় কোন তথ্যের ভিত্তিতে হয়েছিল। সেটা যতটা সরলভাবে সম্ভব মানুষের সামনে এনে দেব। এখনো খোঁজ চলছে যে মাথাটা কে, টাকাটা কোথায় গেল, মাথাটা কে। এখন তো আপনি মানে না, সে তো মাথা তো আমি জানি না কে, খোঁজ চলছে মাথা কে। মাথা তো একটা আছেই, ধরা পড়বে। আমার ধারণা ধরা পড়বে, আজ নয় কাল। এই সিদ্ধান্তটাকে কি হঠকারী সিদ্ধান্ত বলবো, না ওয়েল প্ল্যান্ড বলবো, না দীর্ঘদিন ধরে ভাবা সিদ্ধান্ত বলবো? পলিটিক্সে জয়েন করা আর 5 মাস পরে পলিটিক্সে এলে, মানে হঠকারী সিদ্ধান্ত তো নয়। ওয়েল প্ল্যান্ডও আপনি বলতে পারেন না, কারণ আমি আগে কিছু প্ল্যান করিনি। আমি যখন দেখলাম যে এই দুষ্কৃতী দলদের মুখপাত্র তারা দিনের পর দিন অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন, যা বলা উচিত নয় জুডিশিয়ারি সম্বন্ধে বা জাজ সম্বন্ধে, সে সম্বন্ধে তাদের কাণ্ডজ্ঞানও নেই, সেগুলো বলে যাচ্ছেন, আমি সেগুলোকে ধর্তব্যের মধ্যে আননি, না এনে আমি আমার কাজ চালিয়ে গেছি। তারপর আমার মনে হলো যে তারা যখন এত আহ্বান করছেন যে খোলা মাঠে আসুন, ময়দানে, রাজনীতির ময়দানে আসুন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন? ওটাকে আমি চ্যালেঞ্জ বলে মনেই করি না। ওটা তারা একটা আহ্বান জানাচ্ছিল ঠিকই, তারা বলছিল, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলাম, ঠিক আছে যাই। এবার আপনি ধর্ণা মঞ্চে যাবেন? চাকরি প্রার্থীরা যারা ঈশ্বর মনে করে আপনাকে এখন, তাদের কাছে যাবেন? দেখুন, চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ সম্বন্ধে আমার নিজস্ব রিডিং হচ্ছে যে এই ধর্ণাটা দেওয়ার কোনো মানে হয় না। এটা আমি আগেও বলেছি। এরা কেন ধর্ণা দিচ্ছে এখনো পর্যন্ত তাও আমি জানি না। এদের যদি সত্যিই চাকরি পাওয়ার কোনো সেই সম্ভাবনা থাকতো তাহলে তারা কোর্টেই আসতো। ওই ধর্ণামঞ্চ থেকে এসে কোর্টে এসে চাকরি নিয়ে একাধিক লোক চলে গেছে, চাকরি করছে। ধর্ণামঞ্চের অবশ্যই আছেন কেন? ওদের ধারণা কিছু তৃণমূলেরই কিছু লোক আছে ওখানে, তৃণমূলেরই কিছু দালাল টাইপের লোক আছে, তারা ওইটাকে চালাচ্ছে কোনো কারণে। যদি তালে গোলে মালে একটা কোনোভাবে চাকরি পেয়ে যায়। মানে আপনি বলছেন চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইনক্লুড করে ফেলেছে, ভেতরে ঢুকিয়ে ফেলেছে ট্রোজান হর্স? অবশ্যই, অবশ্যই। এবং আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে। না, আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে না, কিন্তু এই আন্দোলনটাকে জিইয়ে রাখছে। লাভ তৃণমূলের, যেহেতু আমরা তোমাদের চাকরি দিতে চাইছি, কিন্তু এই বিকাশ ভট্টাচার্যের দল এরা দিতে চাইছে না। আমাকে বিকাশ ভট্টাচার্যের দলের অঙ্গ বলে কিছুদিন আগে মনে করতো, কারণ ওদের গরু হারিয়েছে, ওরা জানে না যে কাকে কি বলতে হয়। এই বিকাশ ভট্টাচার্যের দল অমুক তমুক এইসব। তৃণমূল কি প্যানিকড হয়ে গেছে? মানে সন্দেশখালীতে আপনি দেখলেন কি? শুধু সন্দেশখালী না, তৃণমূল বহুদিন ধরেই প্যানিক। যখন দেখছে যে জনজাগরণ এবার ঘটে যাবে যে কোনো সময়, তৃণমূল তো আমি বলছি বারে বারে যে তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে
নিজেদের মধ্যে অবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর কোনো, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। তৃণমূল কংগ্রেস যাত্রা পার্টি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া কি, ওদের প্রোডাকশনের নাম হচ্ছে মা মাটি মানুষ। কিন্তু এত মা, এত মাটি, এত মানুষের লড়াইকে আপনি এক কথায় বলে দিচ্ছেন যাত্রা পার্টি? অবশ্যই যাত্রা পার্টি ছাড়া কি, কি করে ওরা? ওটা পলিটিক্যাল পার্টি, ক্লাবের মতো। কিছু লোক আছেন সৌগত রায়টার মতো এরকম, যারা অনেকদিন ধরে সংসদীয় রাজনীতিতে আসেন, তারা থাকলেই একটা দল কি রাজনৈতিক দল কি রাজনীতি, কি পলিটিক্যাল ফিলোসফিটা কি? তৃণমূলের পলিটিক্যাল ফিলোসফিটা কি? বলছে যে যাত্রাটা হচ্ছে মা মাটি। বিজেপিকে ঠেকানো। বিজেপি আবার ঠেকানোর কি আছে? বিজেপি সাম্প্রদায়িক বলছে। অত্যন্ত বাজে কথা, আদৌ বিজেপি সাম্প্রদায়িক নয়। আপনি কি ধর্মভীরু? ধর্ম ভীরু নয়, কিন্তু আমি ধর্ম মেনে চলি এবং আমি ওপরওয়ালায় বিশ্বাসী। শ্রী রামচন্দ্রে বিশ্বাসী ও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি? রামচন্দ্র যদি ঐতিহাসিক চরিত্র হন তাহলে তো অবশ্যই বিশ্বাসী। কিন্তু পৌরাণিক চরিত্র, ভারতবর্ষে বলেছে, হ্যাঁ, রামকে তো সুপ্রিম কোর্ট লিগাল এন্টিটি বলেছে। লিগাল এন্টিটি বলা হয়েছে, রাম একটা ডেইটি, যে কোনো ডেইটি লিগাল এন্টিটি। আচ্ছা, যে কোনো ডেইটি, এই যে আমাদের এখানে এত দেবোত্তর সম্পত্তি আছে, যে দেবতার নামে সেই সম্পত্তিটা উৎসর্গ করা আছে, সেই দেবতাকে সবসময় একজন মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই মাইনরকে রিপ্রেজেন্ট করে ট্রাস্টি বোর্ডের কেউ, বা যাকে বলা হয়েছে উইলে যে একে রিপ্রেজেন্ট করবে ইনি, মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই জন্যই ডেটি বলা হয়েছে। তো রামচন্দ্রকে যদি আপনি ঐতিহাসিক চরিত্র বলেন তাহলে আমি বিশ্বাস করবই, কারণ একটা সেতু পাওয়া গেছে যার পাথরগুলো ওই জায়গায় কখনো ছিল না, ঠিক ওইখানে পাওয়াই যায় না, এই পাথরগুলো এসছে, আমি বিশ্বাস করতে রাজি। অনেক অনেক অব্যাখ্যাত ঘটনা আছে যা আমি বিশ্বাস করতে রাজি। মানে আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন জানি না কুলিং অফ পিরিয়ড নেবেন কিনা, কিন্তু সেই তার মাঝে অযোধ্যায় রাম মন্দিরে যেতেও পারেন ঘুরতে। যাবো না, এখন খুব ভিড় হচ্ছে, একটু ভিড়টা কমুক তারপর যাবো। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? আমন্ত্রণ আছে জাস্টিস অভিজিৎ? হ্যাঁ, আমন্ত্রণ আছে। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? একেবারে মানে সকালবেলা কলকাতা হাইকোর্ট কালো কোট ছেড়ে এখন আপনি জাস্ট শার্ট পরে, হয়তো কাল প্রয়োজনটা কি কুলিং অফ? সবাই যে অনেকে সমালোচনা করছে, সমালোচনা তো করতেই পারে, জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হয়েছে? চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচাক, তিনি রাজনীতি করেন না। আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। মানে আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক এখন, হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই। এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা যান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ, যে কোনো কোর্টে, শুধু সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টে।